পাত্রীকে দেখে আমাদের পছন্দ হয়েছে, বুঝলেন কিনা? এবার দেনা পাওনা নিয়ে একটু কথা বলা যাক। বলুন সমরবাবু, আপনাদের কি দিতে হবে? দেখুন অতুলবাবু, আপনি এটা তো মানবেন যে আজকের দিনে সরকারি চাকরির জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার মশাই। আমার সরকারি চাকরির ছেলেকে যে কোনো সুন্দরী মেয়ের বাবা জামাই হিসেবে পাওয়ার জন্য মুখিয়ে আছে। আর বিয়ের জন্য তারা বেশ ভালো রকম পণ দিতে প্রস্তুত। নেহাত আমার ছেলে আপনার মেয়েকেই ভালোবাসে, তাই বিয়ে দিতে রাজি হলাম। তবে খরচের জন্য সামান্য কিছু আমি চাইবো, সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। ঠিক আছে, বলুন আপনার দাবি দেওয়া। আর শুনুন মশাই, প্রথমত আপনার মেয়ের সোনার গহনা বাবদ 10 ভরি সোনা, আর আমার ছেলের জন্য সোনার হার, সোনার আংটি এবং একটা মোটর বাইক চাই। দ্বিতীয়ত, দেখুন নগদ বেশি চাইবো না, ওই 5 লাখ দিলেই চলবে। আর ঘরের সাজ যেমন এই খাট, বিছানা, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, ওয়াশিং মেশিন, এইগুলো তো আপনার মেয়েকে দেবেনি, ওই তো ব্যবহার করবে নাকি? হ্যাঁ আর আর একটা কথা, বরযাত্রী কিন্তু কম করে 150 জনই আসবে, আর তাদের ভালো মতো খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে আপনাকে। সমরবাবুর পণের দাবি শুনে অতুলবাবুর মাথা ঘুরতে লাগলো। তার সম্পত্তির সমস্তটুকু বিক্রি করে দিলেও অত টাকা পাবেন কিনা সন্দেহ। তিনি একবার ভাবলেন সরাসরি না করে দেবেন, কিন্তু তারপরেই তার মেয়ের কাতর মুখটা চোখের সামনে ভেসে উঠল। আবার এরকম ভালো সম্বন্ধটাও হাতছাড়া করতে মন চাইল না তার। সমরবাবু, একটা অনুরোধ রাখবেন? বলছি, ঘরের আসবাবপত্রের ব্যাপারটা ছেড়ে দিলে হতো না? আর অতটা পরিমাণ সোনার গহনাও আমার পক্ষে দেওয়া অসম্ভব। একটু যদি বিবেচনা করে দেখতেন। দেখুন মশাই, বাজারে সবজি কেনার মতন দরাদরি করবেন না। যদি দিতে পারেন ভদ্রভাবে বলুন, নয়তো আমরা আমাদের ছেলের অন্য জায়গায় সম্বন্ধ ঠিক করব। আর আমার ছেলেটারও কোনো আক্কেল নেই, আর আমাদের ঘরের মেয়ের সঙ্গে কেউ প্রেম করে? রাগ করবেন না সমরবাবু, রাগ করবেন না। আমি রাজি আছি, আপনার চাহিদা মতোই সব কিছু দেবো। আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করুন। আরও কিছুক্ষণ কথাবার্তা চলার পর পাত্রীর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন সমরবাবুরা। তখন পশ্চিম দিগন্তে অস্তাগামী সূর্য হেলে পড়েছে। কেউ যেন আকাশের গায়ে রক্তাভ হলুদ রং দিয়ে প্রলেপ এঁকে দিয়েছে। গোধূলিবেলায় কোণে দেখার আলোর বন্যায় গ্রামের মাঠ, প্রান্তর, রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। দিগন্ত বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে শুয়ে থাকা রাস্তাটার দুই ধারে সবুজ ফসলের ক্ষেত। মৃদুমন্দ বাতাসের পরশ পথের আশেপাশের গাছগাছালিতে হিল্লোল জাগিয়ে তুলেছে। নীরে ফেরা পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে গেছে স্নিগ্ধ পরিবেশ। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে ধরাতলে। সমরবাবুদের গাড়িটা গ্রামের পথ ধরে এগিয়ে যেতে থাকলো। হঠাৎ করে এই গাড়িটার হেডলাইট দুটো বন্ধ হয়ে গেল। পূর্ণিমার চাঁদের আলো তখনও স্পষ্টভাবে ছড়ায়নি। সমরবাবু টলতে টলতে গাড়িটা থেকে বেরিয়ে এলেন। তার স্ত্রী ও পুত্র অজ্ঞান হয়ে গাড়ির ভেতরেই পড়ে রইল। ছেলের বিয়ের জন্য পণ নিবি? বড্ড লোভ তোর, তাই না? তুই জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু? তোর লোভের শাস্তি মৃত্যুদণ্ড। আমার হাত থেকে আজ কেউ তোকে বাঁচাতে পারবে না। ভাই সোমনাথ, একটু তাড়াতাড়ি পা চালিয়ে চল।
গ্রামের এই মনোরম পরিবেশটা না দারুণ। আর একটু আস্তে আস্তে হাঁট না ভাই, ভালো করে দেখতে দে গ্রামটা। এখনই সন্ধ্যা নামবে, সন্ধ্যার আগেই আমাদের বাড়ি পৌঁছাতে হবে। গ্রামে আসবার বাসটা এতটা দেরি করিয়ে দেবে বুঝতে পারিনি। আরে সন্ধ্যা নেমেছে তো কি হয়েছে রে, আজ তো পূর্ণিমা, আর একটু পরেই গোল থালার মতো চাঁদ উঠবে আকাশে। এই গ্রামে আসলেই না আমার কেমন গান গান পায় জানিস, আরে গান গেয়েই ফেলি বল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। অনেক সুন্দর গান হয়েছে, এবার একটু চুপ কর ভাই। তোর গান শুনে শিয়ালগুলো ছুটে এলে তখন কে ঠেলা সামলাবে বল? আরে ঠিক আছে ঠিক আছে, আমি আর গান গাইছি না। শহরে থাকি তো, তাই গ্রামের পরিবেশটা আমার খুব ভালো লাগে। ছোটবেলার স্মৃতিগুলো তাজা হয়ে ওঠে। ছোটবেলায় মামার বাড়িতে গিয়ে ভীষণ মজা করতাম। পুকুরে সাঁতার কাটাই হোক আর প্রতিবেশীদের গাছ থেকে আম পেড়ে খাওয়াই হোক, সবেতেই ওস্তাদ ছিলাম। এখন মামারা সবাই শহরবাসী, তাই আর গ্রামে যাওয়া হয়ে ওঠে না। কয়েকদিনের জন্য ছুটি পেয়েছিলাম, তাই ভাবলাম তোর সঙ্গে গ্রামটা ভালো করে ঘুরে নিই। তুই আসতে চেয়েছিস, এটাই আমার সৌভাগ্য। শহরের আরাম ছেড়ে এই ধ্যার ধ্যারে অজপাড়া গায়ে কেই বা আসতে চাই বল? আরে শহরের কংক্রিটের জঙ্গলে এমন মনোরম প্রাকৃতিক শোভা উপভোগ করব কিভাবে? যে কয়দিন এখানে থাকবো সে কয়দিন মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো। দিনের শেষে অন্ধকার ঘনিয়ে এসেছিল। পূর্ণিমা তিথি হলেও চাঁদের আলো তখনও ততটা স্পষ্ট হয়ে ওঠেনি। আবছা অন্ধকারে দুই বন্ধুতে হেঁটে চলল। দুপাশে বাঁশবাগান আর ঝোপঝাড়ে ভর্তি। শুকনো ঝরে পড়া বাঁশপাতার উপর চাঁদের আলো এসে পড়ায় সেগুলোকে সাদা দেখাচ্ছিল। মৃদু হাওয়ায় বাঁশবাগানের মাথাগুলো দোল খাচ্ছিল। সহসা একটা বিচ্ছিরি হাসি শুনে ওরা থমকে দাঁড়ালো। আর তারপরে তীক্ষ্ণ মর্মভেদী চিৎকার, যেন কারো মৃত্যুর পূর্বে দুঃখতে হাহাকার। এই শুভরঞ্জন, এই কিসের হাসি শব্দ রে? আর আর কেই বা এইভাবে চিৎকার করছে? বুঝতে পারছি না রে ভাই, চিৎকারটা কিন্তু আমরা যে পথ দিয়ে যাব সেই দিক দিয়ে এসেছে। আর এগোনো কি ঠিক হবে? যা হয় হবে, ব্যাপারটা কি দেখতে হবে। দুজনেই সামনের দিকে এগিয়ে চলল। খানিকটা পথ এসে ওরা দেখল রাস্তার উপর উবু হয়ে কে যেন বসে আছে। অবয়বটা মাটিতে পড়ে থাকা কিছু থেকে কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। ভালো করে দেখে বুঝতে পারল মাটিতে পড়ে আছে একটা মানুষের লাশ। মাথা থেকে ধর আলাদা হয়ে গেছে, চোখগুলো বিস্ফারিতভাবে খোলা রয়েছে। দেহের পাশেই বসে আছে অবয়বটা। সুগরঞ্জন, মাটিতে মানুষের লাশ পড়ে আছে। আর আর তার উপর ওটা কি কোনো জন্তু নাকি অশরীরী? লাশ? জন্তু? অশরীরী? কি বলিস রে? ওদের পায়ের শব্দ শুনে অবয়বের শরীর ঘুরল না, কিন্তু শুধুমাত্র ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছিল সেই অবয়বের মুখে। উফ, কি ভয়ঙ্কর সে দৃষ্টি! আর তাতেই দুই বন্ধুর বুকের রক্ত হিম হয়ে গেল। ক্ষতযুক্ত মুখমণ্ডলের পাশে বেশ বড় বড় সদন্ত বেরিয়ে আছে। লালা সমেত রক্তের ধারা গড়িয়ে পড়ছে তার ঠোঁটের কষবে। পথের ধুলো লাল রক্তে মাখামাখি হয়ে গেছে। অবয়বটা আর কিছু নয়, হ্যাঁ একটা পিশাচিনী। সেই ভয়ানক দৃশ্য দেখে দুজনেই আতঙ্কিত হয়ে পড়ল। কি করবে সেটা ভেবে না পেয়ে ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এবার পিশাচিনী ওদের দিকে এগিয়ে এলো। মুখে তার অতৃপ্তির আর অসন্তোষের চাপা গর্জন। পিশাচিনীটা হঠাৎ লাফিয়ে একটা বাঁশ গাছ ধরে উল্টো হয়ে ঝুলতে লাগলো। পালা সুগরঞ্জন, পালা! বাঁচতে হলে ছোটা শুরু কর।
ওরা ঝোপঝাড় ভেঙে মাঠের ধান জমির মধ্যে দিয়েই পড়ি কি মরি করে ছুটতে লাগলো। পিছনে ফিরে তাকানোর সাহস ছিল না ওদের। মাঠের অন্য প্রান্তে যখন পৌঁছলো, ওরা খুব হাঁপাচ্ছিল। দুজনেই চারিদিকে তাকিয়ে দেখলো মরার ভাঙা খাট, আতপোড়া কাঁথা আর হাড়ি ভাঙা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা স্পষ্ট বুঝতে পারল জায়গাটা একটা শ্মশান। হায়রে কপাল, শেষ পর্যন্ত আমরা আবার শ্মশানে এসে পড়লাম। নির্জন নিস্তব্ধ শ্মশানের শেওড়া গাছের ডাল থেকে দুটো কালো লিকলিকে পা ঝুলছিল। পাগুলো বড় হতে হতে মাটিতে এসে ঠেকল। নেই, আমাদের পিছু ছাড়েনি রে সোমনাথ। সুযোগ পেলেই ঘাড় মোটকে দেবে। আমার সঙ্গে ছুটে আয়, এই দিক দিয়ে বাড়ি যাওয়ার রাস্তা আছে। ভগবানের নাম স্মরণ করতে করতে সোমনাথ আর সুখরঞ্জন প্রাণপণে ছুটে চলল। ফুটফুটে জোছনার মায়াভরা পৃথিবীটাকে বড্ড অচেনা লাগছে তাদের। কখনো বা তাল গাছের মাথা থেকে, আবার কখনো বা রাস্তার পাশের বটগাছের অন্ধকারের ছায়া থেকে পিশাচিনীর খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে। কিছুক্ষণের মধ্যেই হাঁপাতে হাঁপাতে দুজনে সুখরঞ্জনদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির ভেতরে আলো জ্বলছিল। সুখরঞ্জন বাড়ির দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, মা, ও মা, তাড়াতাড়ি দরজা খোলো, আমি সুখরঞ্জন। ও শুনছো? বাইরে থেকে কে যেন আমাদের ছেলের গলায় ডাকছে। আমাদের ছেলে তো শহরে আছে, সে কিভাবে এখানে আসবে? আচ্ছা, সেই পিশাচিনি নয় তো? কি জানি, ব্যাপারটা তো বুঝতে পারছি না। বাবা, ও মা, আমি তোমাদেরই ছেলে সুখরঞ্জন, তাড়াতাড়ি দরজা খোলো, তাহলে ওই পিশাচিনি আমাদের মেরে ফেলবে। আমি হঠাৎ করেই খবর না দিয়ে বাড়িতে ফিরছি, ও মা। সুখরঞ্জনের বাবা এবার দরজা খুলে দিলেন। সোমনাথ আর সুখরঞ্জন হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে? তুই ঠিক আছিস তো বাবা? তোর সঙ্গে এ কে? বলছি, এ আমার বন্ধু সোমনাথ। একটু জল দাও আগে, তারপর সব বলছি। সুখরঞ্জনের মা দুজনের জন্য জল এনে দিল। একটা লাশ খাকি পিশাচিনীর হাতে পড়েছিলাম। রাস্তার উপর বসে মাংস চিনে চিনে কাটছিল। কি বিভৎস দৃশ্য! এর আগে আমাদের গ্রামে ভূত পিশাচিনীর উৎপাত ছিল না তো? কোথা থেকে আমদানি হলো বলো তো? আমি জীবনে এমন ভয় পাইনি, খুব বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই আমাদের ঘাড় মটকে দিত। কথাটা ঠিকই বলেছিস। আগে আমাদের গ্রামে পিশাচিনীর কোনো উৎপাত ছিল না। আজ 1 মাস হলো এরকম হত্যা চলছে। কেন এমন হত্যালীলা চলছে? আপনারা এর কোনো বিহিত করার চেষ্টা করেননি? কারণ তো জানা নেই বাবা, তবে হ্যাঁ, সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল। রুদ্রনাথ তান্ত্রিককে ডেকে আনা হয়েছিল সেই পিশাচিনীকে জব্দ করবার জন্য। বটতলার নিচে যজ্ঞ শুরু হতেই পিশাচিনী তার তাণ্ডব নৃত্য শুরু করেছিল। গ্রামবাসীরা চোখের সামনে দেখতে পেয়েছিল অলৌকিক সব দৃশ্য। পিশাচিনী কখনো নিজের মাথাটাকে বন বন করে ঘোরাতে লাগলো, গ্রামবাসীর দিকে তীরে যায় হিংস্র গতিতে, অপার্থিব গর্জনে দিক বিদিক ভরিয়ে তোলে। তারপর রুদ্রনাথ তান্ত্রিককে সে শূন্যে তুলে আছাড় মারে। রুদ্রনাথ তান্ত্রিক ভয় পেয়ে যায়, যজ্ঞ অসমাপ্ত রেখে সে পালিয়ে যায়। তাই দেখে গ্রামবাসীরাও যে যার ঘরে ঢুকে পড়ে। সেই থেকে সন্ধ্যার পর এই গ্রামের লোকজন ভয়ে বাড়ি থেকে বেরোয় না। সেই রাতে আর তেমন কিছু হলো না। পরদিন সোমনাথের ঘুম ভাঙল স্নিগ্ধ রবিকিরণের স্পর্শে। আগের দিন সন্ধ্যার সমরবাবুদের সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা জানতে পারা গেল। সমরবাবুর স্ত্রী ও পুত্র বেঁচে গেছেন। সোমনাথরা বুঝল ওরা সমরবাবুর লাশ থেকেই পিশাচিনীকে রক্ত মাংস খেতে দেখেছিল। দেখলে তো বাবা, এইরকম ভয়াবহ পরিস্থিতিতে আমাদের বাস করতে হচ্ছে। কার যে কখন মৃত্যুর ডাক আসে কে জানে। পিশাচিনীর হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাব তা জানি না।
আমার একজন পরিচিত তান্ত্রিক আছেন। যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি তাকে ডেকে আনবো। হ্যাঁ হ্যাঁ, সে তো খুব ভালো হয় বাবা। তুমি তাকে আনার ব্যবস্থা করো। সোমনাথ সুখরঞ্জনকে সঙ্গে নিয়ে তার পরিচিত কালীনাথ তান্ত্রিকের কাছে রওনা দিল। কালীনাথ তান্ত্রিক ছিলেন তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। সোমনাথের সব কথা শুনে তিনি সুখরঞ্জনদের গ্রাম রঘুনাথপুরে যেতে রাজি হলেন। রক্তবর্ণের পোশাক পরিহিত কালীনাথ তান্ত্রিককে নিয়ে সোমনাথ যখন ফিরে এলো তখন দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে এসেছে। কালীনাথ তান্ত্রিক মাটিতে কিছু জ্যামিতিক চিত্রের মতো তন্ত্রের যন্ত্র আঁকলেন। তারপর মাটিতে বসে নিবিষ্ট মনে গণনা আরম্ভ করলেন। ওং ছিন্নগোত্র প্রেতনাথ সাহা। আপনাদের গ্রামে এই 2-1 মাসের মধ্যে কোনো নারী আত্মহত্যা করেছে কি? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, গ্রামের বিত্তশালী লোক জয়দেব মিত্রের বৌমা 2 মাস আগে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছিল। আর অদ্ভুত ব্যাপার, পিশাচিনীর হাতেই জয়দেব মিত্তির প্রথম মারা যান। এছাড়াও ওই জয়দেব বাবুর স্ত্রী ও পুত্রও ওই পিশাচিনীর হাতেই মারা গিয়েছিল। আমি গণনা করে বুঝতে পেরেছি এই সব কাজ ওই জয়দেব মিত্তিরের বৌমার অতৃপ্ত আত্মাই করেছে। তবে কেন যে মানুষকে মারছে সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, আজ রাতেই আমি ওই পিশাচিনীর ব্যবস্থা করব। আপনারা হোক, তবে কেন যে মানুষকে মারছে সেটা তো বুঝতে পারছি না। যাই হোক, আজ রাতেই আমি ওই পিশাচিনীর ব্যবস্থা করব। আপনারা আমার যজ্ঞের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এনে দিন। সমস্ত ব্যবস্থা হয়ে গেল। তারপর যজ্ঞে বসলেন। সাবধান করে দিলেন গণ্ডির বাইরে যাতে কেউ না বেরোয়। তারপর কালীচরণ তান্ত্রিক জলদগম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে করতে যজ্ঞকুণ্ডে আহুতি দিলেন। হঠাৎ অন্ধকার ফুলে আস্তে আস্তে পিশাচিনীর আবির্ভাব ঘটল। আবার তান্ত্রিকটাকে আমাকে আটকানোর চেষ্টা করছিস? এই তান্ত্রিক, এই শুনে রাখ, আমার পথে যে বাধা হবে তার মৃত্যু নিশ্চিত। পালা পালা পালা, বাঁচতে চাইলে পালিয়ে যা। শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় নিশ্চিত। আজ তোকে তোর প্রেতাত্মা জীবন থেকে আমি মুক্তি দেব, যাতে আর কোনো অনিষ্ট তুই করতে না পারিস। পিশাচিনীর রাগে ফুঁসছিল। হঠাৎ করে আকাশ থেকে কাটা নরমুণ্ডের বৃষ্টি হতে লাগলো। তাজা রক্তে ভেসে যেতে লাগলো চারিদিক। সেই অলৌকিক দৃশ্য দেখে সোমনাথের শির দাঁড়াবে। ঠান্ডা হিমেল স্রোত নেমে গেল। এসব মায়াবী দৃশ্য দেখিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না পিশাচিনী। পিশাচিনী ঝোড়ো হাওয়ার উপর ভর করে কালীনাথ তান্ত্রিকের গলা টিপে ধরতে এলো। কিন্তু কালীনাথ তান্ত্রিকের দেহবন্ধনের সুরক্ষা বলয় বাধা পেয়ে ছিটকে গেল। এবার কালীনাথ তান্ত্রিক মন্ত্রপুত ধুলো ধরে দিল পিশাচিনীর দিকে, আর মহাদেবের ত্রিশূলখানা পিশাচিনীর দিকে বাড়িয়ে ধরল। একটা নীল আলোকরশ্মির ত্রিশূল থেকে বিচ্ছুরিত হয়ে পিশাচিনীর ওপর পড়ল। শক্ত একটা বাঁধনে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ল পিশাচিনী। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, না হলে খুব খারাপ হবে কিন্তু। ছাড় ছাড় বলছি। আগে তুই বল, তুই কেন মানুষদের মেরে ফেলছিস? কেন মারবো না? আমার উপর হওয়া চরম অত্যাচারের বদলা নিয়েছি আমি। জীবিত অবস্থায়
আমার নাম ছিল শ্রাবণী, মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র সন্তান। আমার রূপ দেখে জয়দেব মিত্তির আমাকে নিজের পুত্রবধূ করতে চাইলেন, কিন্তু চেয়ে বসলেন পণ। চাহিদা মতো পণ দেবার সামর্থ্য আমার বাবার ছিল না, কিন্তু এই সম্বন্ধ তিনি হাতছাড়া করতেও চাইলেন না। সমস্ত কিছু বেচে অর্ধেক টাকা জোগাড় করতে পারলেন। বিয়ের সময় আমার বাবা প্রতিশ্রুতি দিলেন বাকি পণের টাকা তিনি কয়েক মাস পরেই শোধ দেবেন। কিন্তু যে ব্যক্তি নিজের পরিবারের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানে হিমশিম খায়, সে কিভাবে পণের টাকা শোধ দেবেন? ফলস্বরূপ আমার উপর শুরু হলো অকথ্য অত্যাচার। আমার শাশুড়ি বাড়ির সমস্ত কাজ করিয়ে দিনের শেষে হাত পেটা খেতে দিত, ঠিকভাবে কথা পর্যন্ত বলতো না। আমার স্বামী পাশবিক নির্যাতন চালাতো আমার উপর। আমার শরীর আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। আমার বাবা জয়দেব মিত্তিরের পা ধরে হাউ হাউ করে কেঁদে পণের টাকা মাফ করার কথা বলায় তাকে লাথি মেরে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। এত অপমান সহ্য করতে না পেরে আমার বাবা মা দুজনেই হত্যা করে। আর ওই জয়দেব মিত্তির ঠিক করেছিল ছেলের আবার বিয়ে দিয়ে পণ হিসাবে প্রচুর টাকা আদায় করবেন। তাই পরিকল্পনা করলেন আমাকে পৃথিবী থেকে সরানোর। একদিন রাতে আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিল। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে আমি সাহায্যের জন্য চিৎকার করতে থাকলাম, কিন্তু কেউ বাঁচাতে এলো না। আর ওই শয়তান জয়দেব মিত্তির রটিয়ে দিলেন আমি মা বাবার শোকে আত্মহত্যা করেছি। আমার অর্ধদগ্ধ দেহটা ভালো করে সৎকারও করলো না, ফেলে দিয়ে আসলো শ্মশানে। শিয়াল কুকুরে চিড়ে চিড়ে খেলো আমার ওই মৃত দেহটা। আর সেই জন্যই আমি প্রতিশোধ নিয়েছি। আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে মেরেছি, আর মেরেছি গ্রামের মধ্যে যারা পণ প্রথাকে সমর্থন করে পণ নিয়েছিল তাদের। এমন ভাবে আমি পণ নেওয়া লোভী মানুষদের জীবন বরবাদ করে দেব, তাদের পুরো মেরে শেষ করে ফেলবো। কথাগুলো শুনে ওদের সবার চোখ জলে ভিজে উঠল। সত্যি তো, সমাজে এই কুপ্রথা নিত্যদিন কত মেয়ের জীবনকে অন্ধকার গহ্বরে ঠেলে দেয়। তোর প্রতিশোধ পূর্ণ হয়েছে। এবার তুই পিশাচ জীবন থেকে মুক্ত হয়ে যা। না, কখনোই না। যতদিন না এই পণ প্রথা বিলোপ করতে পারবো, আমি এভাবেই লোভী মানুষগুলোকে শাস্তি দিয়ে যাব। এইভাবে গুটি কয়ে মানুষকে মেরে তুই পণ প্রথা ভাঙতে পারবি না। সমাজের মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ এসব চলবে। এ গ্রামের লোকেরা বিবাহের সময় আর পণ নেবে না। এবার তুই মুক্ত হ। ওং কালনায় বিকৃতায় সাহা, ওং ছিন্নগোত্র প্রেতনাথ সাহা, ওং বিকল দৃষ্টি জলাক্ষায় সাহা, সাহা সাহা সাহা। গ্রামবাসীদের স্বস্তির নিঃশ্বাস পড়ল। আর কোনো ভয় নেই। তবে আমাদের সকলকে নিজেদের কর্তব্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। কিন্তু পণ প্রথার ফলস্বরূপ কাউকে যেন আর শ্রাবণীর মতো
পিশাচিনীতে পরিণত হতে না হয়। এরপর সকলে মিলে পণ প্রথার কুফল সম্বন্ধে সচেতনমূলক প্রচার করতে শুরু করলো। সোমনাথ আর সুখরঞ্জন দুজনের প্রচেষ্টায় তৈরি হলো পণ প্রথা বিরোধী একটি সংস্থা।